ডিয়ার স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমি প্রবলেম 3 নিয়ে প্রবলেম 3টা সলিউশন করেছিলাম। আজ আমরা প্রবলেম 4টা সলিউশন করব। প্রবলেম 4টা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম। আপনারা ভালো করে একটু খেয়াল করবেন। আমি কোশ্চেনটা পড়ছি। The following data relate to a firm in the garments industry. Equity share at the rate of টাকা 100, টাকা টোটাল টাকা 12,50,000, রিজার্ভ টাকা 7,50,000, প্রফিট আফটার ট্যাক্স টাকা 1,85,000, ডিভিডেন্ড পেড টাকা 1,50,000, প্রাইস আর্নিং রেশিও 13.33 times. Are you satisfied with the present dividend policy of the company? If not, what should be the optimum payout ratio according to Alters model? আচ্ছা, ওকে। তো হচ্ছে আমাদের প্রবলেম। এখন প্রবলেমের মধ্যে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের শেয়ার প্রাইস নির্ণয় করার জন্য যে উপাদানগুলো আমাদের লাগে, যেমন আমাদের লাগে ইপিএস, মানে ইপিএসটা আমাদের লাগে আর্নিং পার শেয়ার। এরপর যে কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, ওটাও নাই, সরাসরি নাই। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাকে বের করে নিতে হবে, মানে অনেকগুলো ওয়ার্কিং করতে হবে এখানে আমাদেরকে। তো আমরা অঙ্কটা স্টার্ট করি। প্রবলেম 4, ওয়ার্কিং গুলো আমরা ধারাবাহিকভাবে এক দিয়ে আমরা প্রথমে আমরা নির্ণয় করব নাম্বার অফ শেয়ার। আচ্ছা, নাম্বার অফ শেয়ারটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের এখানে টোটাল ক্যাপিটাল যেটা আছে সেটা হচ্ছে 12,50,000 আর শেয়ার প্রাইস পার শেয়ার প্রাইস হচ্ছে 100 টাকা। তো এটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমাদের টোটাল যে শেয়ারটা, নাম্বার অফ শেয়ারটা বেরিয়ে যাবে। তাহলে 12,50,000 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের বের হচ্ছে টোটাল শেয়ার হচ্ছে 12,500। ওকে। আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার। আচ্ছা, আর্নিং পার শেয়ার আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের এখানে দেওয়া আছে প্রফিট আফটার ট্যাক্স 1,85,000। তাহলে আমরা যখন প্রফিটকে 1,85,000 কে যখন আমরা পার শেয়ার, মানে ইপিএস মানে আর্নিং পার শেয়ার, তাহলে আমাদের টোটাল শেয়ার সংখ্যা কত? টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 12,500। ওকে। তো এটাকে যখন আমি এটা ডিভাইড করব তখন আমাদের ইপিএসটা বেরিয়ে যাবে। এখানে আছে 1,85,000 ডিভাইডেড বাই আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে 12,500। তাহলে আমাদের পার শেয়ার প্রতি আমাদের ইনকাম হচ্ছে 14 টাকা 80 পয়সা। ওকে। এরপরে আমাদের নির্ণয় করতে হবে ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার। এরপর আমাদের নির্ণয় করতে হবে ডিপিএস, মানে ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে আমাদের ডিভিডেন্ড পেইড, এখানে দেখো ডিভিডেন্ড পেইড আছে 1,50,000। ওকে। তো আমাদের ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, তাহলে পার শেয়ার কত? আমাদের টোটাল শেয়ার হচ্ছে এখানে 12,00,000। আচ্ছা, তো টোটাল শেয়ার দিয়ে যখন আমরা ডিভাইড করব তখন এটাও আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে হচ্ছে 1,50,000 ডিভাইডেড বাই 12,500। তাহলে এখানে আমাদের
ডিপিএস মানে পার শেয়ারে ডিভিডেন্ড দিচ্ছি আমরা 12 টাকা। ওকে, টাকা 12। আচ্ছা, এরপর এরপর আমাদের এরপর আমাদের বের করতে হবে রেট অফ রিটার্ন। আমাদের রেট অফ রিটার্নটা বের করতে হবে এরপরে, মানে আর রেট অফ রিটার্ন। তাহলে আমি রেট অফ রিটার্ন আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে আমাদের আর্নিংস কত, প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 1,85,000। আচ্ছা, তো রেট অফ রিটার্নটা অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয় মূলত, এটা আপনারা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেছেন বা রেশিও অ্যানালাইসিস করেছেন তারা ইজিলি বলতে পারবেন যে রেট অফ রিটার্নটা যদি দেওয়া না থাকে তাহলে আমরা আয়ের পিছনে আমার যে ইনভেস্টমেন্ট গুলো ছিল সেটা দিয়ে ভাগ করলেই রেট অফ রিটার্নটা বেরিয়ে যায়। ওকে, যেমন ইনভেস্টমেন্ট কি কি ছিল, আয়ের পিছনে আমাদের সাধারণত ইনভেস্টমেন্ট কি কি থাকে, ক্যাপিটালটা থাকে আর যদি কোনো রিজার্ভ থাকে সেটা থাকে। তো এই দুইটা দিয়ে আয়কে, এটা প্রফিটটা আমাদের প্রফিটকে আমি যখন ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করি তাহলে ইনভেস্টমেন্টের দুইটা, একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কত 12,50,000 প্লাস আর কি আছে আমাদের একটা রিজার্ভ আছে 7,50,000। ওকে, তাহলে এটা যোগ করে এটা ভাগ দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত আসবে, আচ্ছা তাহলে আমাদের 1,85,000 1,85,000 ডিভাইডেড বাই এই দুটো যোগ করলে হবে 20 লাখ, তাহলে 20 লাখ দিয়ে আমরা, তাহলে আমাদের আর এর মান আসতেছে 0.0925। ওকে, আচ্ছা এরপর আমাদের লাগবে কস্ট অফ ইকুইটি, যেটা আমাদের দেওয়া নাই, কস্ট অফ ইকুইটি। তাহলে 5 এখানে কস্ট অফ ইকুইটি বা কেই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের কেই। তো কেইটা আমরা বের করব কিভাবে, কেইর জন্য আমাদের কেইটা সরাসরি দেওয়া নাই, আমরা এখানে কেইটা বের করতে হবে কিভাবে, আমাদের এখানে প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, মানে আমাদের সরাসরি দেওয়া না থাকলে কোনো না কোনো ইনফরমেশন দেওয়া থাকবে যেটার বেসিসে আমরা বের করতে পারবো। যেখানে কেই সরাসরি দেওয়া নাই কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে, প্রাইস আর্নিং রেশিও 13.33 টাইমস। তো এটা থাকলে আমরা কি করব, জেনারেলি 1 আর প্রাইস আর্নিং থাকবে যেটা সেটা দিয়ে আমরা ভাগ দিলে আমাদের বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখানে আছে আমাদের 1 ডিভাইডেড বাই 13.33, এখানে বের হচ্ছে আমাদের 0.0750। ওকে, তাহলে আমরা সবগুলো ইনফরমেশন পেয়ে গেছি। এখন বোর্ডটা আমাদের মুছে দিতে হবে, কারণ আমাদের ম্যাথ করার মতো জায়গা হবে না। আপনারা একটু নোট করে নেন, এটা নোট করে নেন। আমি পাশে যেগুলো আমাদের যেই উপাদানগুলো আমাদের লাগবে প্রাইসটা বের করা, শেয়ার প্রাইস বের করার জন্য ওগুলো আমি পাশে একটু লিখে নিচ্ছি। যেমন প্রথমত আমাদের কি কি লাগে, যেমন ডিভিডেন্ড পার শেয়ার আমাদের, আমি হেয়ার করে এখানে লিখে রাখছি, হেয়ার। তাহলে আমাদের কি কি লাগবে, যেমন ডি লাগবে, ডিভিডেন্ড পার শেয়ার আমরা বের করছি কত টাকা 12। ওকে, এরপরে আমাদের লাগবে আমাদের লাগতেছে রেট অফ রিটার্ন, মানে আমাদের 8টা লাগবে, আর হচ্ছে আমাদের 0.0925। ওকে, এরপর আমাদের কস্ট অফ ইকুইটি লাগবে, মানে কেই, যেটা আমি এখানে বের করেছি কত 0.0750। ওকে, আচ্ছা তাহলে শেয়ার প্রাইস নির্ণয় করার জন্য এখন আমাদের আর্নিং পার শেয়ারটা লাগবে, মানে ইটা লাগবে। ই হচ্ছে কোনটা, আমাদের এটাই, যে এটা ই। তাহলে এখানে হচ্ছে 14.8। ওকে, তা আমি ইনফরমেশন করে রেখে নিলাম। এবার আমি আমাদের বোর্ডটা এই পাশটুকু মুছে দেই যাতে ইনফরমেশন গুলো ওকে, তাহলে আমি এখানে
আমাদের আমাদের ফর্মুলাটা আমি লিখি। আমাদের এখানে দুটো প্রাইস বাইর করতে হবে। একটা হচ্ছে ডিভিডেন্ড 0 দিয়ে, আরেকটা হচ্ছে ডিভিডেন্ড এই প্রবলেমে আমার যেটা দেওয়া আছে সেটা দিয়ে, দুটো বের করতে হবে। এর বের করার কারণ আছে, আমি পরে ডিসক্রাইব করব বিষয়টা। আচ্ছা, প্রথমে আমরা একটা শেয়ার প্রাইস বের করছি। পি সমান সমান ডি ডিভাইডেড বাই কে ই প্লাস ই মাইনাস ডি ইন্টু আর ডিভাইডেড বাই কে ই এটা হোল ডিভাইডেড বাই কে ই। আচ্ছা, ফর্মুলাতে তাহলে আমরা এখন নিয়ে আসি। ডি এর মান হচ্ছে 12, ওকে, আর কে ই আমরা পেয়েছি 0.0, এটা 750, ওকে, প্লাস এরপরে আর্নিং পার শেয়ার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ই এর মান হচ্ছে আমাদের এখানে 14.8 মাইনাস আমরা ডিভিডেন্ড দিচ্ছি কত 12 টাকা, ওকে। আমাদের আরটা কত, আর হচ্ছে 0.0925, ওকে। হ্যাঁ, এখানে আবার কে ইটা আমাদের আসবে। কে এর মানটা তো আমরা এখানে নিয়েছি 0.0750, ওকে। তো হোল ডিভাইডেড বাই আবার কে ই আছে আমাদের, তাহলে কে ইটা আমি আবার বসাবো 0.0750, ওকে। তাহলে এখন এটাকে যদি আমরা ভাঙি, মানে ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট আসবে, আপনারা ক্যালকুলেশন করলে রেজাল্টটা আসবে 206, মানে 206 টাকা আসবে, ওকে। এখন আমাদের আরেকটা করতে হবে। এখানে একটা কমেন্টস আছে, যে কারণে আমি বোঝানোর জন্য আরেকটা প্রবলেম আরেকটা প্রাইস আমি বের করছি। একটা বের করেছি আমি কোশ্চেনে যে ডিভিডেন্ড পে করবে সেটা দিয়ে, আরেকটা হচ্ছে অল্টার্স মডেলের যে একটা পলিসি আমরা জানি যে রিটার্ন আর কে কম্পেয়ার করে যে একটা বের হয়, সেটা আমি এখন করছি, মানে দুটো প্রাইস আমি করছি, প্রাইস বের করছি। আচ্ছা, এখানে আমাদের ডিভিডেন্ড হবে 0, ডি, আচ্ছা যাই হোক, কে ই প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ই হোল ডিভাইডেড বাই কে ই। আচ্ছা, এখানে ডিভিডেন্ড হবে আমাদের 0, ডিভিডেন্ড আমরা ধরলাম 0, কে এর মানটা আমাদের আমরা জানি কে ই হচ্ছে 0.0750, ওকে। এরপর প্লাস আর্নিং পার শেয়ার, যেটা আর্নিং পার শেয়ার হচ্ছে আমাদের কত 14 টাকা 80 পয়সা মাইনাস ডিভিডেন্ড তো 0, আচ্ছা। এখানে আর হচ্ছে আমাদের 0.0925, ওকে। কে হচ্ছে আমাদের 0.0750, আচ্ছা। এটাকে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের শেয়ার প্রাইস আসবে 243। এখানে এটা অ্যান্সার, এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এখন আমি কেন এই দুইটা করলাম সেটার একটা কারণ আছে। দেখেন, ওরা আমাদেরকে একটা কমেন্ট চাইছে, ওরা জানতে চাইছে যে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি অফ দ্য কোম্পানি। প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি অফ দ্য কোম্পানি সেটা হচ্ছে কি, আমরা ডিভিডেন্ড দিব কত, ডিভিডেন্ড পার শেয়ার আমাদের ছিল, আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম ডিভিডেন্ড পার শেয়ার আমাদের ছিল কত 12 টাকা। যেমন এখানে আমি ডিভিডেন্ড পার শেয়ার দিয়েছি কত 12 টাকা। ডিভিডেন্ড 12 টাকা দিয়ে অলমোস্ট সবকিছু সেম। ডিভিডেন্ড 12 টাকা দেওয়ার কারণে আমাদের শেয়ার প্রাইস আসছে 206 টাকা, 206 টাকা, আচ্ছা, ওকে। এখন আবার ডিভিডেন্ড যখন আমি জিরো ধরেছি, তখন আমার মান আসছে কত 243 টাকা। এখন ডিভিডেন্ড দেওয়ার কারণে এখানে আমাদের শেয়ার যে প্রাইসটা সেটা কিন্তু কম আছে।
আর ডিভিডেন্ড না দেওয়ার কারণে, জিরো ধরার কারণে আমাদের শেয়ার প্রাইস হচ্ছে কত, 243, মানে 243 টাকা। তো এখানে ডিভিডেন্ড না দেওয়ার কারণে আমার শেয়ার প্রাইসটা বৃদ্ধি পেয়েছে, মানে ডিভিডেন্ড যখন জিরো তখন শেয়ার প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড যখন আমি 12 টাকা করে দিয়েছিলাম তখন কিন্তু আমাদের শেয়ার প্রাইসটা এসেছে 206 টাকা। আচ্ছা, তো এখন আমাদের যে কমেন্টসটা মূলত যেটা চাইছে, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি অফ দ্য কোম্পানি। তো আমরা প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসিতে আমরা স্যাটিসফাইড নয়, কারণ আমাদের অল্টার মডেল কি বলে, আমাদেরকে অল্টার্স মডেল বলে যখন আরটা বড় থাকবে কেইটা ছোট থাকবে তখন তো আমরা কোনো ডিভিডেন্ড দিব না, তখন ডিভিডেন্ড হবে 0%। ওকে, 0% হওয়ার কথা ডিভিডেন্ড, এই কারণে আমরা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড না। ওকে, তো যখন আমি 0% ডিভিডেন্ড দেই তখন আমাদের কিন্তু শেয়ার প্রাইসটাও বেড়ে যায়। আচ্ছা ওকে, তাহলে আমি কমেন্টটা লিখছি, I am not satisfied with the present dividend policy, প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি। ওকে, তো অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও কি হবে বলছে, ইফ নট হোয়াট শুড বি দা অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও অ্যাকর্ডিং টু অল্টার। তাহলে অল্টার্স মডেল অনুযায়ী, অ্যাকর্ডিং টু অল্টার্স মডেল, অ্যাকর্ডিং টু অল্টার অনুযায়ী, অ্যাকর্ডিং টু অল্টার কি বলে, অল্টার বলে যে যখন ইফ আর কে থেকে বড়, মানে কে যখন বড় হবে তখন অল্টার কি বলে, বলে যে ডিপি রেশিও উইল বি জিরো, আর জিরো। তাহলে এখানে আমরা তাহলে কমেন্টের উত্তর প্রথম যে আমরা স্যাটিসফাইড না, কোম্পানির বর্তমান ডিভিডেন্ড পলিসি আমরা স্যাটিসফাইড না, ইফ নট মানে আমরা স্যাটিসফাইড নয়। আচ্ছা, হোয়াট শুড বি দ্য অপটিমাম ডিভিডেন্ড পলিসি অ্যাকর্ডিং টু অল্টার। তাহলে অ্যাকর্ডিং টু অল্টার বলেছে যে আরটা যখন বেশি হবে কেইটা যখন শেষ হবে তখন আমাদের ডিপি রেশিও উইল বি জিরো। ওকে, ডিপি রেশিওটা আমাদের জিরো হবে, তো আমরা বলে দিলাম। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের প্রবলেমের সলিউশন। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।